এখানে কি করছিস? তোর সাথে আমার বিয়ে, তুই ভাবলি কি করে তোর সাথে আমার বিয়ে? তোর এত বড় সাহস, তুই আবার আমার ছেলের গায়ে হাত দিলি? হ্যাঁ, এতগুলো বেটা ছেলের সামনে আবার গলা উচিত ঝগড়া করছিস? এই কে কে তোকে বিয়ে করবে? তুই কি করে ভাবলি আমি তোকে বিয়ে করবো? চুপ! আর একটা কথা বলবি না, আমাদের পরিবারের একটা মান সম্মান আছে। লোক হাসানোর চেষ্টা করলে না আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। তুমি ওকে ছেড়ে দাও মা, আমি দেখছি। অর্জুন, তুমি আমার কথা শোনো। না বাবা, আমি ওর সঙ্গে বিয়ে খেলবো না। আমার জন্য তুমি কেমন বউ এনেছো? আমার কথা শোনো, এটা খুব ভালো বউ। না, ও খুব বাজে বউ। সেদিনকে ও আমার গায়ে হাত দিয়েছিল। আমি তোমাকে বলছি, তুমি শান্ত হয়ে বিয়েটা করো। আমি নিজের হাতে ওকে শাস্তি দেবো। না, আমি বললাম তো আমি এই বিয়ে করবো না। অর্জুন, আমি কি বলছি শোনো, এটা সত্যিকারের বিয়ে নয়, এটা খেলা। তবুও ওকে তুমি আমার সামনে দিয়ে চলে যেতে বলো। কিন্তু এবার আমার উপর জেদ করছো। মামা, তুমি একটু বাবাকে বোঝাও না, আমি ওর সঙ্গে বিয়ে করবো না। অর্জুন, তোমার বাবা তোমার ভালো চান। তুমি বাবার কথা মেনে নাও, এরকম করতে না তুমি আমার লক্ষ্মী ছেলে না। অর্জুন খুব বাজে মেয়ে, ওকে আমি বিয়ে করবো না মা। অর্জুনের দেখো না, অর্জুনেরও এই বিয়েতে মত নেই। সরি, একটা কথাও বলি না। ও কি বোঝে? হ্যাঁ দিদি, একবার ভেবে দেখো, এই বিয়েটা জোর করে দেওয়া যাবে না। দিতেই হবে, এই বিয়ে দিতেই হবে। সুলক্ষণা, অতীব সুলক্ষণা, যেমন চেয়েছে ঠিক সেরকম। মেয়ে অনেক ভাগ্য করে জন্মেছে রে। হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদ আছে ওর ওপর। এ তোর বাড়ির যোগ্য বউ হবে। এ মেয়েই পারবে অর্জুনের সব বাধা বিঘ্ন দূর করে দিতে। হ্যাঁ, এই তো। এত চটপট করে কোনো লাভ নেই দিদিমণি, ফালতু চেষ্টা করছে। ভালো চান তো আমার পা ধরে একটু ক্ষমা চান। আমার মনটা যদি একটু নরম হয়, তাই মরার আগে যে কষ্টটা পাচ্ছেন সেটা একটু কম পাবেন, এই আর কি। শেষে কিনা এই দিনটা দেখতে হলো দিদিমণি। এতদিন ধরে গ্রামের মেয়েদেরকে দিচ্ছিলেন না, তারা যদি আজকে আপনাকে এই অবস্থাটাকে কি ভাববে বলুন তো? একটা জিনিস বুঝবে, এই মেয়ে ছেলেদের জায়গা সবসময় পুরুষ মানুষদের পায়ের নিচে, যতই হোক না কেন। এই ছেলেরা যদি মনে করে না 2 মিনিটের মধ্যে এই হাল করে ছাড়তে পারে, আমি আপনাকে তখনই বলেছিলাম ফিরে যান, ফিরে যান। আপনি আমার কথা শুনেননি। আপনার যা ইচ্ছা হয়েছিল তাই করেছিলেন, তাই আমারও যা ইচ্ছা হবে তাই করব। এই অজিত কর্মকার রাশি মুখার্জিকে কুচি কুচি করে কেটে নদীর জলে ভাসিয়ে দেবে। কেউ চিহ্নটা খুঁজে পাবে না, কেউ না। শোনো, আমি তোমাকে বলছি, এই বিয়েটা কিন্তু তোমাকে করতেই হবে। না বাবা, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, কিন্তু ওর সঙ্গে আমি বিয়ে করব না। শোনো, আমার কথাটা শুনে, এটা আমার কথা নয়, আমাদের কথা নয়। একটু আগে গুরুমা কি বললেন? হ্যাঁ,
কি বললেন? উনি তো বললেন যে এই মেয়ের সঙ্গে যদি তোমার বিয়ে হয় তাহলে তোমার খুব ভালো হবে। কিন্তু ও তো আমাকে আগের দিন মেরেছিল। সেটা আমি দেখছি। কোথায় তুমি দেখলে বাবা? তুমি তো ওকে শাস্তি দেবে বলেছিলে বাবা। অর্জুন অর্জুন অর্জুন, আমি তো এখনো বলছি আমি ওকে শাস্তি দেবো। তুমি তো আর কিছুই করছো না, উল্টে ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছ। তুমি তার মানে আমায় মিথ্যে বলে আমার মন ভোলাতে চাইছো, তাই না বাবা? অর্জুন, তোমার বাবা কোনোদিন তোমাকে মিথ্যে কথা বলেনি আর বলবেও না। আচ্ছা, তুমি আজ পর্যন্ত আমার কাছে যা চেয়েছো তুমি কখনো না পেয়ে থেকেছো? বলো বলো তাহলে। তাহলে আজ তোমার বাবা তোমার কাছে যা চাইছে তুমি আশা করি তা দেবে। কিন্তু তুমি কেন এরকম চাইছো বাবা? তুমি ওকে শাস্তি দেবে বলে কেন কথা রাখছো না? আমি তো তোমাকে আবারও বলছি আমি ওকে ঠিক সময় মতো শাস্তি দেব, কিন্তু এত তাড়াহুড়ো করলে হবে না। সবকিছু ধীরে সুস্থে ভেবে চিন্তা করতে হবে তো। বাবার উপর একটু ভরসা রাখো। তবুও তুমি কেন ওর সঙ্গে আমার বিয়ে দিতে চাইছো? বলছি, বোকা ছেলে। আরে বাবা, এটা কি সত্যিকারের বিয়ে নাকি? এটা তো একটা খেলা। আমি তোকে বুঝিয়ে বলছি, তুই তো একটা বাড়িতে থাকিস, ও একটা বাড়িতে থাকে। বিয়ের পর কি হবে? হ্যাঁ, কি হবে? দুজনে একসাথে থাকতে পারে। কিন্তু তাতে কি হবে? কি আবার হবে? বিয়ের পর ও সবসময় তোর সামনে সামনে থাকবে। তোর যখন মন চাইবে তুই ওকে শাস্তি দিবি, যেমন ভাবে মন চাইবে তুই শাস্তি দিবি, আর ও তো তখন তোর সব কথা শুনতে বাধ্য হবে, তাই না? আর যদি কথা না শোনে? তা হয় নাকি? তোর মা আমার সব কথা শোনে না? আর যদি কথা না শোনে? তখন তুই ওকে মারবি, বকবি, তোর যা মন চাই তুই তাই করবি। কারোর কিচ্ছু বলার থাকবে না। হে ভগবান, তিশির কপালে না জানি আর কি আছে। শোনো, তুমি সত্যি বলছো তো? সত্যি মানে একেবারে সত্যি। একবার শুধু বিয়েটা হয়েছিল দে, তারপর দেখবি ওই মেয়েটাকে আমি নিজের হাতে কিভাবে শাস্তি দিই। এই বিয়েটা আমায় করতে হবে। মায়ের জন্য আমি সব করব। আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে, যেভাবেই হোক। শোন, ওদিকটা হাইওয়ে তো, ওদিকে কোনো চাপ নেই। এদিকটা ভালো করে খেয়াল রাখিস, এই তল্লাটে যেন কেউ না ঢুকতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। দিনের বেলায় এই জঙ্গলে লোক ঢুকতে ভয় পায়, আর রাত্রিবেলা তো সে প্রশ্ন ওঠেই না। যাক বাবা, ওরা কেউ দেখেনি। এবার যত তাড়াতাড়ি সম্ভব আমায় তিশির কাছে পৌঁছতে হবে। আমি শুধু অপেক্ষা করছি বিয়েটা কত দূরে এগোলো। দিদিমণি মরার আগে অর্জুন আর তিশির বিয়ের খবরটা দিদিমণিকে তো জেনে যেতে হবে। হ্যাঁ, আয় দাঁড়া, কোথায় যাচ্ছিস? আয় ধর, আয় পড়।
পাপা কোথায় জেম্মা? বাবা চলে আসবে শোনা এক্ষুনি। কখন আসবে? ওয়ানটা করলাম তাও এলো না, টিকট হয়ে গেল তাও এলো না, সবাই চলে গেল তাও এলো না, পাপা এলো না কেন? খুব পাপা তোমার জন্য খুব সুন্দর একটা গিফট আনতে গেছে তো, তাই অনেক খুঁজে খুঁজে আনতে হচ্ছে, সেই জন্য এত সময় লাগছে। ঠিক চলে আসবে দেখো তুমি। আমি দিদিভাইকে আনতে বলেছিলাম, পাপা কি দিদিভাইকে আনতে গেছে? পিকু, বারবার এক কথা ঘ্যাঙ্গান করো না। দেখছো তো আমরা সবাই পাপার জন্য ওয়েট করছি। যাও গিয়ে নানির কাছে চেঞ্জ করে নাও। না, পাপা না আসলে আমি চেঞ্জ করব না, কিছু করব না। উজি জানে পিকু ওর জন্য অপেক্ষা করে থাকবে, তাও এখনো আসছে না কেন? কিছু হয়নি তো উজির? মোহর, উজিকে একবার ফোনে ট্রাই করে দেখো না। আমি অনেকবার ফোন করেছি বৌমনি, বারবার ফোনটা নট রিচেবল বলছে। আচ্ছা এরকম হয়নি তো, মানে কোনো একটা এমার্জেন্সি মিটিং, ধরো বাইরে থেকে ক্লায়েন্ট এসেছে তাই উজিকে বাধ্য হয়ে ওদের সাথে মিট করতে না না হয়েছে? বৌমনি, আজকে পিকুর জন্মদিন বলে আজ আর কাল কোনো মিটিংই রাখেনি উজ্জ্বল। ইভিনিং এর পার্টিটা নিয়ে কত কিছু প্ল্যান করছিল, কিভাবে ওকে সারপ্রাইজ পার্টি দেবে, গিফট দেবে, সবকিছু লিস্ট বানিয়েছিল। আমি জানি না তারপর কোথায় চলে গেল। ড্রাইভার, এই মেইন রাস্তা দিয়ে গেলে অনেক সময় লাগবে, তুমি কোনো শর্টকাট চেনো এখান দিয়ে? হ্যাঁ স্যার আছে, কিন্তু জঙ্গলের রাস্তা, এত রাতে ওদিক দিয়ে কি যাওয়া ঠিক হবে? ড্রাইভার, আমার তাড়াতাড়ি পৌঁছানোর ওখানে প্রয়োজন, তুমি শর্টকাট রাস্তা ধরো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার ঘোরাচ্ছে। আসতে পারি? মোহর, উজ্জ্বল এসে গেছে? না ম্যাডাম, উনি এগুলো পাঠিয়ে দিলেন। উজি আসেনি, এসব পাঠিয়ে দিয়েছে মানে? বলছি উজির কিছু হয়নি তো? ঠিক আছে তো উজি? উনি ভালো আছেন, উনি অন্য গাড়ি নিয়ে বেরিয়েছেন, উনি এগুলো পৌঁছে দিতে বললেন। পাপা কোথায়? পাপা তো আজকে আসবে না পিকু বাবু। আসবেন না মানে উনি কোথায় গেছেন? উনি তো বললেন উনি গোবিন্দপুর যাবেন। গোবিন্দপুর কেন গেছেন? আমি ঠিক বলতে পারবো না ম্যাডাম। ঠিক আছে, আপনি আসুন। দেখেছো দেখেছো পাপা কত গিফট পাঠিয়েছে পিকু সোনার জন্য। আয় 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 আয়, আমরা দেখি তো কি পাঠিয়েছে। বস বস বস, এই দেখি। ও মা, কতগুলো বক্স, একটা একটা করে পিকু সোনা খুলবে তো। নাও নাও দেখো। হঠাৎ গোবিন্দপুরে গেল কেন উজ্জ্বল? তুই আমায় ক্ষমা করে দিস মা। আমি জানি এটা অন্যায়, কিন্তু আমার জারি ছাড়া কোনো উপায় ছিল না দিদি। একদিন তোকে বুকে করে মানুষ করেছি, আর আজ প্রথমবার মনে হয়েছে আমি তোর সৎ মা। আর যদি তোর নিজের মা এখানে থাকতো, সে কিছুতেই এ বিয়ে হতে দিত লাই।
তোকে আমি কোনোদিন কোনো সুখ দিতে পারি নাই। ভগবানই ভার জন্য তোকে সব খুশিটুকু দেন। জানি না তুই কার মিয়া। মরার আগে রাধা মাধবের কাছে শুধু এটুকু চাই, উনি যেন তোকে তোর আসল বাপ মায়ের সঙ্গে মিলায় দেন। এভাবে হবে না, তোরা প্রত্যেকে এই জঙ্গল থেকে বেরোনোর মুখে দাঁড়িয়ে পড়, যেন কোনোভাবে এই জঙ্গল থেকে পালাতে না পারে। যা যা। আজ আমার হাত থেকে ওই রাশি মুখার্জিকে কেউ বাঁচাতে পারবে না। আমি নিজে হাতে ওকে শেষ করবই। তারা কেসে দিদিমণি নিজে নিজেই তো নদীর পাড়ে চলে এলেন। বেশি সময় বাঁচতে পারতেন, কিন্তু আপনার পছন্দ হলো না। বেশ, আমার আর কি করার আছে বলুন? আমাকে একটু তাড়াতাড়ি আপনাকে শেষ করতে হবে। তাই আমার ইচ্ছা মতন এগোবেন না, আমাকে যেতে দিন। বাঁচাও, বাঁচাও। দাঁড়ো তো এখানটা, দাঁড়ো। আমি কোনো মেয়ের আওয়াজ শুনলাম মনে হলো। কি হলো স্যার? কোনো মহিলার চিৎকার শুনলাম, প্রবলি বিপদে আছে। আমি দেখি একবার কি। স্যার ওদিকে যাবেন না, জায়গা খুব খারাপ। এবার নিশ্চিন্তে ঘুমান দিদিমণি। ঘুমিয়ে ঘুমিয়ে দেশের বিয়ের স্বপ্ন দেখুন। দাদা, কাজ হয়ে গেছে গো। রাশি মুখার্জি শেষ।